নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদের শিরোনামের দিকে। কলকাতার রাজপথে তেরঙ্গা যাত্রায় হাঁটলেন মুখ্যমন্ত্রী। জানালেন এবছর থেকে রাজ্যে সরকারি উদ্যোগে রাখি বন্ধনও পালিত হবে। রাজ্যে চালু একগুচ্ছ সরকারি প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত? 1 বছর বেতন পাননি স্কুল শিক্ষক, সাহায্য করেনি প্রাক্তন সরকার। মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অবশেষে দায়ের মামলা। গলায় জবার মালা, কপালে তিলক, কল্যাণেশ্বরী মন্দিরে শুভেন্দু সরকারের জন্য প্রার্থনা মদনের। চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, শর্ত কি? এনসিপিআই সাংসদের তৃণমূল কার্যালয় ব্যবহারে না, গড়ফাই সায়নীর পার্টি অফিসে তালা, ঘাড়ধাক্কা সহকারীকে। নেতাজির আদর্শে জেনজির নূতন দল আজাদ হিন্দ পার্টি, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু। সুমিতের বিরুদ্ধে পরপর 4 মামলার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ অভিষেকের পিএ। নবান্নের 7ম পে কমিশনের প্রথম বৈঠক, চালু হচ্ছে ওয়েবসাইট। সোনাঝুরি জঙ্গলে টুরুর বিলাসবহুল বাড়ির খোঁজ, তল্লাশিতে আটক 3 হুলস্থুল শান্তিনিকেতনে। হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন চাওয়া হচ্ছে টাকা, পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রী শুধু দলের নন, গোটা রাজ্যের, সেটা আমি শিখিয়ে দিলাম। মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। শান্তিপুরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট দলীয় সদস্যদেরই, মথুরাপুরে পঞ্চায়েতের দায়িত্বে বিজেপি। স্বাধীনতার পর প্রথম আলো, শুভেন্দু আমলে অবশেষে বাড়িতে বিদ্যুৎ এলো ধূপগুড়ির 6 পরিবারে। নেত্রী একজনই, মমতার উপর হামলার প্রতিবাদে কুণালদের সঙ্গে ঋত শিবিরের বিধায়করাও। প্রাক্তন জেপিএসসি চেয়ারপারসনকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড সিআইডি। আর্থিক দুর্নীতিতে তদন্ত শুরু ইডির। জিমিনিতে বানানো জাল রেলের আইডি, রামপুরহাটে গ্রেপ্তার ভুয়ো টিটিই সাজা যুবক। লালবাজারে ঘোড়ারাও এখন ফিটনেস ফ্রিক, এবার মেনুতে ওটস। এবার রেলপথে জুড়বে ভারত রাশিয়া, মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো। বাংলার ডিম থেরাপি এবার ইউরোপেও, কসভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ। বামেদের জেল ভরো কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল, ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী। রাম মন্দিরে প্রথম সিইও পদে আবেদন 5300 জনের, শুরু প্রাথমিক বাছাই, 18 জনের ইন্টারভিউ। পুজোর আগে দিতে হবে বকেয়া ডিএর প্রথম কিস্তি, তারিখ বেঁধে রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট গঠিত কমিটির। পদার্থবিজ্ঞানে বড় সম্মান, স্টিফেন হকিংয়ের পাওয়ার ডিরাক পদকে সম্মানিত ভারতীয় অধ্যাপক দীপক ধর। যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন, মমতাকে অনুরোধ শুভেন্দুর। হোর্ডিং থেকে পুরসভার আয় বৃদ্ধি, দিশা দেখালেন শ্রমিক। ভিলেন বৃষ্টি, সময়ে রাস্তা সারাই চ্যালেঞ্জ কলকাতা পুরসভার। ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে তুলকালাম, জলকামান লাঠিচার্জ পুলিশের, সিআইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন পিএসসি চেয়ারম্যান। নিয়োগ দুর্নীতির ফাঁকে মুর্শিদাবাদের সিপিএম নেতৃত্ব, পার্টির সদস্যপদ নবীকরণের গণহারে না। রক্ষকই ভক্ষক, চেতলায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ব্রাঞ্চ ম্যানেজার। 2 শিল্প তালুকের প্রস্তাব, রাজ্যের নীতি তৈরির আগে বৈঠক। কানোয়ার যাত্রায় 15 কিলোমিটার লম্বা যানজট জাতীয় সড়কে, আটকে বহু। আকাশে ওড়ার সময়ে অসুস্থ হয়ে মাটিতে, হুগলিতে বিরল প্রজাতির গোল্ডেন ইগলের শুশ্রূষা। রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জল দূষণ, অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়। পরীক্ষায় কারচুপির অভিযোগে রাঁচির রাজপথে জনজোয়ার, তিরঙ্গা হাতে নিয়ে বিধানসভা অভিযান পড়ুয়াদের। কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি, এসি বাস চালু এ সপ্তাহেই। রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত ফুলিয়ার 2 শিল্পী, শান্তিনিকেতনে প্রশিক্ষণ অভিনবের, শিল্পের দুরাবস্থা ভাবাত মন্টুকে। ইডি ডিরেক্টর পদের রাহুল নবীনের কার্যকালের মেয়াদ বাড়ালো কেন্দ্র, আরও 1 বছর সামলাবেন দায়িত্ব। উত্তরপ্রদেশের গঙ্গায় মাছের রাজা, কয়েক দশক পর গাজীপুরে ইলিশ দর্শনে উচ্ছ্বসিত মৎস্যবিজ্ঞানীরা। সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা সহ সব বিষয়ে আলোচনায় রাজি শাহ, জানালেন কিরেন রিজিজু। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে সামিল হল পশ্চিমবঙ্গ সরকার। গতকাল স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকা হাতে নিয়ে কলকাতার রাজপথে তেরঙ্গা যাত্রার নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে পা মেলালেন দিলীপ ঘোষ, অর্জুন সিং সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য ও বিধায়কেরা। এদিন শহরের গোষ্ঠপাল সরণি থেকে পদযাত্রাটি শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট বা উত্তর দিকের ফটক পর্যন্ত অগ্রসর হয়। মিছিলের একেবারে অগ্রভাগে জাতীয় পতাকা হাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং কৌস্তব বাগচি সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। প্রতিটি বাড়িতে তেরঙ্গা লেখা মূল ব্যানারের পেছনে নেতা মন্ত্রীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে তেরঙ্গাময় হয়ে ওঠে শহরের রাজপথ। শোভাযাত্রা শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারি স্তরে রাখি বন্ধন উৎসব পালিত হবে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রাখির ধর্মীয় মাহাত্ম্যকে শ্রদ্ধার পাশাপাশি পারস্পরিক সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য। রাখি উৎসবের মধ্য দিয়ে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করা এবং দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার অঙ্গীকার নেন তিনি। উল্লেখ্য, প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রের এনডিএ সরকার 9 থেকে 17ই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা অভিযান পালন করে থাকে। ইতিপূর্বে রাজ্যে ভিন্ন রাজনৈতিক দলের সরকার থাকায় সরকারিভাবে এই কর্মসূচি পালিত হতো না। এবার রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন এই প্রথম কেন্দ্র সরকারের ওই উদ্যোগে রাজ্যকে যুক্ত করল। এই অভিযান উপলক্ষে রাজ্য জুড়ে 70 লক্ষ তেরঙ্গা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু জানান, 15ই আগস্ট রেড রোডের মূল সরকারি স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নিজ গৃহে তেরঙ্গা উড়িয়ে এই অভিযান সফল করার আহ্বান জানানো হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক নতুন সরকারি প্রকল্প চালু হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্পের মতো বেশ কিছু সরকারি প্রকল্প চালু করা হয়েছে। শুধু নতুন নতুন প্রকল্পই নয়, পুরনো চালু থাকা ভাতার টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার মতো পুরনো ভাতাগুলি টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপও চালু করা হয়েছে। কিন্তু কোন যোজনার জন্য পারিবারিক আয়ের সীমা কত হবে? রাজ্যের পড়ুয়াদের জন্য চালু হয়েছে নতুন স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য চালু হয়েছে এই স্কলারশিপ। মাসিক 1000 থেকে 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায় এই স্কলারশিপে। তবে পরিবারের বার্ষিক আয় যদি 2.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে এই সুবিধা পাওয়া যাবে না। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হয়েছে যুবশক্তি ভরসা যোজনা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে পরিবারের বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ টাকার কম। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই আয়ুষ্মান ভারত যোজনা শুরু হচ্ছে। বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে এই প্রকল্পে। তবে এর জন্য পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম। যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কোনো স্পষ্ট আয়ের সীমা জানানো হয়নি। তবে পরিবারে কেউ সরকারি চাকরি করলে, নিয়মিত আয়কর দিলে বা সরকারি পেনশন পেলে প্রকল্পের টাকা পাবেন না। স্কুলে কম্পিউটার শেখানোর নামে বড়সড় জালিয়াতির অভিযোগ তোলেন কতুলপুরের এক যুবক। অভিযোগ, তৃণমূল সতীর্থের তৃণমূল সরকারের সময় 8 বছর ধরে নেতা মন্ত্রীদের দৌড়ে দৌড়ে ঘুরেছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। তবে নতুন সরকার আসতেই মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করতেই এফআইআর হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। যুবকের অভিযোগ, 75,000 টাকা সেলামি দিয়ে কতুলপুরের একটি হাই স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু 1 বছর ধরে ক্লাস করালেও বেতন পাননি 1 টাকাও। এই প্রতারণার বিরুদ্ধে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর কাছেও ঘুরেছেন তিনি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। এবার রাজ্যে সরকার বদল হতে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে সেখানে প্রতারণার বিষয়টি জানান। অভিযোগ জানাতেই থানা থেকে ডেকে পাঠানো হয় তাকে। অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয় মামলাও। অভিযোগকারী যুবক বলেন, 2018 সালে তিনি বেকার ছিলেন। এরপর স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে স্কুলে কম্পিউটার শিক্ষকের চাকরির প্রস্তাব পান তিনি। এর বিনিময়ে 75,000 টাকা নেওয়া হয় তার থেকে। কতুলপুর ব্লকের
কোন স্কুলে কম্পিউটার শিক্ষক নেই তার খোঁজ নিয়ে জানাতে বলা হয়। সেই মতো মির্জাপুর স্কুলের ম্যানেজিং কমিটির অনুমতি নিয়ে তাকে নিযুক্ত করা হয়। একটি অচল কম্পিউটার দিয়েই 1 বছর কম্পিউটার শিক্ষা দেন তিনি। যুবক আরও অভিযোগ করেন, তাকে বলা হয়েছিল কম বেতনে আপাতত 6 মাস কাজ করতে, এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে চাকরি পাকা করা হবে। এরপরেও কোনো বেতন পাননি তিনি। তারপরে চাকরি ছেড়ে দিয়ে এলাকার বিধায়ক তথা তৎকালীন মন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু সমাধান হয়নি। তবে বর্তমান সরকারের আমলে দুর্নীতি দমনের জন্য যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে তাতে ফোন করে সুরাহা হয়, কিন্তু তিনি খুশি বলেও জানান ওই যুবক। রাজ্যে পালাবদলের পর টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। মমতার সেই সংকটকালে জল, পাহাড় আর জঙ্গলে ঘেরা মাইথানের সিদ্ধপীঠ কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু সরকারের জন্য প্রার্থনা করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুভেন্দুকে তরুণ মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন তিনি। সোমবার এই মন্দিরে মায়ের চরণে পুজো দিয়ে রাজ্যের সার্বিক শান্তি কামনা করেন তৃণমূলের ঋতব্রতপন্থী এই বিধায়ক। এদিন গলায় জবারমালা এবং কপালে তিলক কেটে পুজো করতে দেখা যায় তাকে। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, চারিদিকে গন্ডগোল, মানুষ পছন্দ করছে না। মায়ের কাছে প্রার্থনা জানালাম তরুণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারকে যেন আরও শক্তি ও ক্ষমতা দেওয়া হয়। পাশাপাশি রাজধর্ম পালনের বার্তা দিয়ে তিনি যোগ করেন, মন্দিরে ভক্ত না থাকলে যেমন পুজোর সার্থকতা থাকে না, তেমনি বিরোধীদের পরামর্শ ও সমালোচনা না শুনলে গণতন্ত্র অর্থহীন। মা কল্যাণেশ্বরীর আশীর্বাদে আগামী 1-2 মাসের মধ্যেই রাজ্যের পরিস্থিতি বদলে যাবে এবং সামগ্রিক শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। মমতার সংকটকালে মদন মিত্রের এই পুজো দান এবং নতুন সরকারের সমর্থনে এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে মদন মিত্র, তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই আবহে সম্প্রতি মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল শিবিরে নাম লেখান মদন মিত্র। আর এবার কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নতুন সরকারের জন্য প্রার্থনা করলেন তিনি। তবে গণতন্ত্রে বিরোধীদের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেন কামারহাটির বিধায়ক। মদনের কথাই, গণতন্ত্রে প্রয়োজনে বিরোধীদের ব্যবহার করতে হবে, আবার একই সঙ্গে রাজদায়িত্ব পালন করতে হবে। শুভেন্দুর কাছে মদনের অনুরোধ, রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। পশ্চিমবঙ্গে যাতে আমরা সবাই রাজা গান হয়ে ওঠে। বড়সড় স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসায় তাকে বিদেশ যাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট, তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। শীর্ষ আদালত জানিয়েছে 3 সপ্তাহের জন্য তিনি বিদেশ যেতে পারবেন। দরকারে দেশের জন্য অন্য কোথাও গিয়েও চিকিৎসা করাতে পারেন। তার আগে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে SSKM হাসপাতালে গিয়ে চেক আপ করাতে হবে অভিষেককে। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় স্বস্তি। 2016 সালে দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে বড় আঘাত লাগে। সিঙ্গাপুরে চিকিৎসা করানোর পর কিছুটা সামলে উঠেছিলেন তিনি, কিন্তু লাগাতার চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে তাকে থাকতে হয়। প্রতি বছর বিদেশে গিয়ে চোখের চিকিৎসা অভিষেকের রুটিনের মধ্যে পড়ে। এবছর তিনি জুলাই মাসের শেষ দিকে বিদেশ যাওয়ার জন্য আদালতের অনুমতি চান। যেহেতু 26-এর বিধানসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। কিন্তু কলকাতা হাইকোর্ট তার বিদেশ যাত্রার পক্ষে সায় দেয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, এখানে কি চিকিৎসা করানো যায় না? প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গড়ে SSKM হাসপাতালে চিকিৎসা করানো হোক। এর বিরোধিতায় অভিষেক আগে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয় এবং ফের খারিজ হয়। গত সপ্তাহে ফের অভিষেক শীর্ষ আদালতে দ্বারস্থ হন। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, কারো বিরুদ্ধে মামলা চললেই তাকে বিদেশ যাওয়া থেকে আটকানো যায় না। দরকার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতেই পারেন। তাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে। 3 সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার ছাড় পাবেন। তবে তার আগে SSKM হাসপাতালে চিকিৎসা করিয়ে সেখান থেকে বিদেশ যাওয়া যে প্রয়োজন সেই সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে। তৃণমূলের টিকিটে জিতলেও দলবদল করে তিনি এখন NCPI সাংসদ। সায়নী ঘোষের বিরুদ্ধে কালীঘাট তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভও দেখা গিয়েছে। এবার সেই আবহে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের ব্যবহৃত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন কালীঘাট তৃণমূলের কর্মীরা। ঘাটধাক্কা সাংসদের সহকারীকে। দক্ষিণ কলকাতার গরফা এলাকার এই ঘটনা ঘিরে গতকাল বেলায় সাময়িক উত্তেজনা ছড়ায়। দক্ষিণ কলকাতার গরফা এলাকায় 106 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ওই এলাকা হওয়ায় সায়নী ঘোষ ওই কার্যালয় ব্যবহার করেন। 2024 সালে লোকসভা ভোটে জেতার পর থেকে ওই কার্যালয় সায়নী ব্যবহার করে আসছেন। সেখানেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতেন সাংসদ। এলাকার প্রচার কর্মসূচিও ঠিক হতো।
এবারের বিধানসভা নির্বাচনে ওই এলাকার প্রচারে সেই কার্যালয় ব্যবহারও হতো। শুধু তাই নয়, কার্যালয়ের বাইরে সায়নী ঘোষের নাম ফলকও রয়েছে। বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরে। 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। সেই দলে সায়নী ঘোষও রয়েছে। সেই বিষয় নিয়ে কালীঘাট তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছিল। এবার তাঁদেরই একাংশ ওই কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিলেন। সায়নী ঘোষ এনসিপিআই সাংসদ, তাহলে কেন তিনি তৃণমূলের কার্যালয় ব্যবহার করবেন, সেই প্রশ্ন উঠছে। এদিন বেলায় ওই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের লোকজন। নিজেদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের বলে দাবি করেন বিক্ষোভকারীরা। সায়নীকে কটাক্ষ করে একাধিক প্লাকার্ডও ছিল। বিশ্বাসঘাতকের জায়গা নেই, গো ব্যাক সায়নী স্লোগান লেখা ছিল কোনো কোনো প্লাকার্ডে। সায়নী এনডিএ শিবিরে বৈঠকে থাকছেন, তাহলে কেন তৃণমূলের কার্যালয় ব্যবহার করবেন, সেই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে এদিন ওই কার্যালয়ে সাংসদের এক অনুগামী ছিলেন। তাকে সেখান থেকে বার করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে ঘটনা নিয়ে সাংসদের প্রতিক্রিয়া মেলেনি। কালীঘাট তৃণমূলের তরফেও এই নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল আজাদ হিন্দ পার্টি, যার মেন্টর হিসেবে দায়িত্ব নিতে পারেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। 1943-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরে প্রথম আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার প্রপৌত্র জানিয়েছেন, নেতাজির আদর্শে তাঁদের এই নতুন দল কাজ শুরু করবে আজাদ হিন্দ সরকার গঠনের সেই তারিখ 21শে অক্টোবর থেকেই। সুভাষচন্দ্র বসু জন্মস্থান কটক শহর থেকে এই নতুন রাজনৈতিক দলের সূচনা হবে। সম্ভবত প্রথম কর্মসূচিও হবে সেই শহরে। চন্দ্র বসু ছাড়াও এই দলের সঙ্গে থাকবেন নেতাজি প্রেমী এবং গবেষকদের একটি গোষ্ঠী। তবে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ হোক বা তার কর্মীদের রাজনৈতিক কর্মসূচি, সেখানে প্রধান ভূমিকায় থাকবে জেনজি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন চন্দ্র বসু। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ব্যক্তিগত কারণে এই দলত্যাগ বলে জানিয়েছেন। এর আগে তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে, তার আগে দীর্ঘ 7 বছর ছিলেন বিজেপিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে 2016 সালে বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার আর্জি ছিল নেতাজির আদর্শে তিনি কাজ করতে চান, কিন্তু তা আর সম্ভব হয়নি। তার বক্তব্য, বিজেপিতে যখন ছিলাম নেতাজির আদর্শে কিছু করা তখনও সম্ভব হয়নি। আর তৃণমূল এ রাজ্যে হারার পর তাদের সঙ্গে থেকে নতুন করে নেতাজির আদর্শে জাতীয় স্তরে আর কিছু করার নেই, কিন্তু সেই কাজ তো করতেই হবে। তাই নতুন রাজনৈতিক দল গড়ার ভাবনা। তার জন্য নির্বাচন কমিশনের নথিভুক্তকরণ, দলের প্রতীক তৈরি, সব কাজই এক এক সারা হবে। চন্দ্র বসু জানাচ্ছেন, নতুন এই রাজনৈতিক দল গড়ার ভাবনা তার আজকের নয়। জাতীয় স্তরে নেতাজির কাজ, তার আদর্শকে পাথেয় করে একসময় আজাদ হিন্দ মোর্চা গড়ে কাজ করতে চেয়েছেন তিনি। বিজেপিতে যোগদানের আগে সেই ভাবনার কথা তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। সেই সময় মোদীর সঙ্গে তার কথার প্রসঙ্গ তুলে ধরে চন্দ্র বসুর বক্তব্য, প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন, দেশে 1600 রাজনৈতিক দল ইতিমধ্যেই আছে, আরও একটা দল গড়ে কি হবে তার চেয়ে তাদের সঙ্গে থেকেই কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইল ডিসক্লাসিফাই করেছিলেন বলেই অনেক তথ্য নতুন করে সামনে এসেছে। ফলে সেই ক্রেডিট প্রধানমন্ত্রীর বলে জানাচ্ছেন চন্দ্রবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে পরর দায়ের হওয়া একাধিক মামলা এবার গড়ালো আইনি লড়াইয়ে। নিজের বিরুদ্ধে রুজু হওয়া 4টি এফআইআর এবং সংশ্লিষ্ট নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন সুমিত। সংবিধানে 226 নম্বর অনুচ্ছেদের অধীনে রিট পিটিশন দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার মামলাটির শুনানির প্রবল সম্ভাবনা রয়েছে। হাইকোর্টে পেশ করা আবেদনের সারসংক্ষেপে দাবি করা হয়েছে, সুমিতের বিরুদ্ধে যেভাবে পরপর মামলা রুজু করা হয়েছে তা একটি সমন্বিত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ফৌজদারি প্রক্রিয়া। আবেদনের যুক্তিতে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের দরুন তাকে অন্যায্যভাবে নিশানা করতে তদন্তকারী সংস্থাগুলি অত্যন্ত যান্ত্রিক ও স্বেচ্ছাচারী উপায়ে এই পদক্ষেপগুলি গ্রহণ করেছে। আদালতে দায়ের করা আবেদনে মূলত 4টি এফআইআরকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেগুলি হল কালীতলা আউটপোস্টের কেস নম্বর 140/2026, বিষ্ণুপুর থানার কেস নম্বর 753/2026, রবীন্দ্রনগর থানার কেস নম্বর 213/2026, বিষ্ণুপুর থানার কেস নম্বর 884/2026। এর পাশাপাশি নতুন অপরাধ দমন আইন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএ 2023-এর 94 নম্বর ধারায় তার বিরুদ্ধে জারি হওয়া বিভিন্ন নোটিশের বৈধতা নিয়েও আদালতে প্রশ্ন তোলা হয়েছে। আদালতে সুমিতের যুক্তি ও আর্জি, সুমিত রায়ের আইনি দলের দাবি,
এফআইআরগুলিতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বা স্পষ্ট কোনো দায়যোগ্য অপরাধের বিবরণ দেওয়া হয়নি। পুরো অভিযোগপত্রটি অস্পষ্ট, ভিত্তিহীন এবং অন্তর্নিহিতভাবে ত্রুটিপূর্ণ। তদন্তকারী সংস্থাগুলি নিরপেক্ষ তদন্ত না চালিয়ে রাজনৈতিক চাপে পদক্ষেপ করছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে উক্ত সমস্ত এফআইআর বাতিল করার পাশাপাশি বিএনএসের 94 নম্বর ধারায় প্রেরিত নোটিশগুলি খারিজ করার আর্জি জানানো হয়েছে আদালতের কাছে। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুলিশ বা তদন্তকারী সংস্থা যাতে তার বিরুদ্ধে অন্য কোনো প্রকার জবরদস্তিমূলক বা কঠোর পদক্ষেপ না নিতে পারে সেই মর্মেও সুরক্ষা কবচের আবেদন করেছেন সুমিত। রাজনৈতিক ও আইনি মহল এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর রাখছে। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসনদে বসে সপ্তম পে কমিশনের ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই গঠন করা হয়েছে কমিটি। গতকাল পশ্চিমবঙ্গ সরকারে গঠিত সপ্তম কমিশন কমিটি প্রথম বৈঠক করল নবান্নে। সূত্রের খবর, দ্রুতই চালু করা হবে ওয়েবসাইট। সেখানে কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। দিন কয়েক আগেই সপ্তম পে কমিশনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই বিজ্ঞপ্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব। বর্তমানে 3% বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে, তা বেড়ে 5% করা হতে পারে। উত্তরোত্তর মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন স্তরে সামঞ্জস্য আনার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে 5 সদস্যের পরিবারকে ভিত্তি হিসাবে বিবেচনা করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে পুষ্টির মানদণ্ড ধরা হয়েছে দৈনিক 3490 ক্যালোরি, আগে যা ছিল 2700 ক্যালোরি। গতকাল নবান্নে প্রথম বৈঠক করল সপ্তম পে কমিশন কমিটি। সেখানে এই সংক্রান্ত একাধিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলেই খবর। সেই বৈঠকেই ওয়েবসাইট নিয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই চালু করা হবে ওয়েবসাইট। সেখানে কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। উল্লেখ্য, মহার্ঘ ভাতার ক্ষেত্রে স্ট্যান্ডিং অর্ডার এ সুপারিশ করার বিষয়টিও খতিয়ে দেখছে কমিশন। তাছাড়া রাজ্য সরকারি কর্মীদের বাড়ি ভাড়া, পরিবহন ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, হোস্টেল ভর্তুকি সহ অন্যান্য ভাতা নির্ধারণের ক্ষেত্রেও কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার কথা বলা হয়েছে। অবসরকালীন সুবিধার ক্ষেত্রে একাধিক বিষয় খতিয়ে দেখতে হবে। কমিউটেড পেনশন 11 বছর পুনরুদ্ধার, অবসরের সময় ছুটির নগদীকরণ এবং 30শে জুন অবসর নেওয়া কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। ইতিমধ্যে তার কোটি কোটি টাকার বিশাল সাম্রাজ্যের হদিশ পেয়েছে পুলিশ, কিন্তু বিপুলের সম্পত্তি কিভাবে উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এর মধ্যে শান্তিনিকেতনে সোনাঝুরি সংলগ্ন এলাকায় বিলাসবহুল বাগানবাড়ির হদিশ পেল পুলিশ। সেখান থেকে আটক করা হলো 3 জন। জানা যাচ্ছে 3 জনই টুলু মণ্ডল ঘনিষ্ঠ। ওই বাড়িতে তারা কি করছিলেন ইতিমধ্যে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, বিলাসবহুল সুবিশাল ওই বাড়িতে কি কাজ চলতো তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের পাথর ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ সামনে আসছিল। সম্প্রতি তার আত্মীয়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। টুলু মণ্ডলের বিপুল সাম্রাজ্য কিভাবে তা জানতে সম্প্রতি তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। টুলুর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, সোনাঝুরি জঙ্গলের পিছনে টুলু মণ্ডল ঘনিষ্ঠ 3 জন গা ঢাকা দিয়ে রয়েছে। সেই মতো গতকাল সকালে আচমকাই সেই বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। বাড়িতে ঢুকতেই একেবারে চমকে ওঠেন তদন্তকারীরা। একেবারে সাজানো গোছানো বিলাসবহুল সেই গাড়ি, আর সেখান থেকে টুলু ঘনিষ্ঠ ওই 3 জনকে আটক করে পুলিশ। সূত্রের খবর, টুলুর বিশাল সাম্রাজ্যের খোঁজ সামনে আসতেই ওই 3 জন সোনাঝুরি জঙ্গলে পিছনে থাকা বাড়িতে গা ঢাকা দেয়। তবে গোটা কেলেঙ্কারির সঙ্গে তাদের কি যোগ তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। এমনকি দফায় দফায় 3 জনকে জেরা করা হচ্ছে বলেও খবর।